স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানোর বিষয়ে আজ আসতে পারে আদালতের নির্দেশ। তার আগ পর্যন্ত রাজপথে অবস্থান নিয়েছেন তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এদিকে কাকরাইলে সারা রাত অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে মধ্যরাত পর্যন্ত ছিলেন ইশরাক। আর তিনি বলেছেন, মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদেই হচ্ছে আন্দোলন। বুধবার সন্ধ্যায় কাকরাইলে সমর্থকদের সাথে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে ইসির উপর। এ সময় দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি। রাজধানী কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, এখন পরিস্থিতি কি জানাবেন আমাদের? দেখুন, সকাল থেকে আমরা এখানে আছি, যারা অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা তাকে মেয়র হিসেবে তারা দেখতে চান, এই দাবিতে তারা অবস্থান নিয়েছেন। আমরা আগেই জানিয়েছিলাম যে আসলে যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু রাত ভর এখানে অবস্থান করেছিলেন এবং তাদের যে কাঙ্ক্ষিত নেতা যে মেয়র তিনি এখানে ছিলেন, তাদের সাথে অবস্থান করছিলেন। তো আগে জানিয়েছিলাম যে তিনি রাতে চলে গেছেন, আবার তিনি আসবেন, এই তথ্যটি আমরা জানতে পেরেছি। কিন্তু তাদের সে অবস্থানকে ঘিরে আমরা যে জিনিসটি দেখছি যে আজকে কিন্তু বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনি দেখছেন যে কয়েক স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আপনি কিন্তু দেখছেন। এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর বেশ কিছু গাড়িও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং যমুনাকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে। এই কারণ হিসেবে আসলে আমি তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং যদি দাবি আদায় হয় তাহলে তারা মিষ্টি বিতরণ করবেন, তারা মিছিল সহকারে চলে যাবেন। আর যদি দাবি আদায় না হয় তাহলে তারা যমুনার দিকে যাবেন। এই কারণে হয়তো তারা এই জায়গাটি বেছে নিয়েছেন। এই তাদের সাথে কথা বলে সেটি আমাদের মনে হচ্ছে হয়তো এই কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। আর যেটি আজকে কিন্তু একসাথে শাহবাগে ছাত্র দলের অবস্থান কর্মসূচি আছে, সেটি আমরা জানতে পেরেছি। ঠিক কাকরাইলে যেমন তার সমর্থকরা আছে এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে তারা যোগ দিবেন এবং হাইকোর্টে আজকে যেটি রায় আছে 11:15 দিকে সেই রায়টি হওয়ার কথা, যে কাঙ্ক্ষিত রায় তাদের ফলাফল আসে কিনা। হাইকোর্টের সামনেও তারা থাকবেন এবং তারা বলছেন যে মৎস্য ভবনে তাদের অবস্থান থাকবে এবং সেই সাথে নগর ভবনের ভিতরে কিন্তু যারা কর্মচারী ইউনিয়ন আছে সেসব নেতারা কিন্তু তারা ভিতরে থাকবেন। মানে গত 8 দিন ধরে যে এই আন্দোলন চলছে, যে অচলাবস্থা চলছে, এই দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত অচল হয়ে পড়েছে। আমি একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম নগর ভবনে, তিনি বলছেন যে আসলে এই অবস্থার কারণে তারা অফিস আসতে পারছেন না, অফিস করছেন না এবং আঞ্চলিক অফিসগুলি যে ছিল সেগুলিও আপাতত বন্ধ রয়েছে। একটা অচলাবস্থা বিরাজ করছে। এই জন্য তারা বলছেন যে আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে লোকজন এখানে বাড়ছে, হয়তো পরবর্তীতে তাদের সমন্বয় যিনি আছেন আন্দোলনকারীদের একজন নেতা, তার সাথে যদি কথা বলতে আমরা পরবর্তী কর্মসূচি আপনাকে জানাতে পারবো। তো অর্ঘ্য আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। বিজন, ধন্যবাদ আপনাকে। অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা লাগাতার অসহযোগিতার ঘোষণা দিয়েছেন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা। রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। নিজেদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরতে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে আন্দোলনরত কর্মকর্তারা। কিন্তু বৈঠকে তাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। হতাশ হয়ে ফিরে আসেন তারা। বুধবার প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন নিজেদের অবস্থান। সভা শুরুতেই মাননীয় অর্থ উপদেষ্টা বলেন, আমি মিটিং দীর্ঘ করব না, আমি 6 থেকে 7 মিনিটের বেশি সময় দেব না। এই অচল অবস্থার জন্য দায়ী করেন এনবিআর চেয়ারম্যানকে। তাকে লাগাতার অসহযোগিতার ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ। স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। লাগাতার অসহযোগ একই সাথে ঘোষিত কর্মসূচির একটি রূপরেখা তুলে ধরেন। 24 মে এবং 25 মে শনি রবিবার কাস্টমস হাউস সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই 2 দিন কাস্টমস হাউস ও এলসি স্ট্যান্ড
স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। 26 মে সোমবার যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এসব কর্মসূচির পাশাপাশি অচল অবস্থা নিরসনে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়ার কথা জানান রাজস্ব কর্মকর্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচনের সরকারেরই রয়েছে। বুধবার ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আলোচিত করিডোর ও বন্দর ইস্যুতে কথা বলেন। তিনি জানান রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দেন তিনি। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালিও যুক্ত হন। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। দুর্দশাগ্রস্ত ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা দিতে আইনি ক্ষমতা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় দুর্বল ব্যাংকের বিরুদ্ধে মালিকানা পরিবর্তন সহ যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে বিভিন্ন দেশে এমন পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়েছে তাও পর্যালোচনা করে দেখতে হবে। নজিরবিহীন জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আড়ালে সাধারণ মানুষের অর্থ লুটে নেয় দুষ্টচক্র। আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে অভিনব কায়দায় পাচার হয়েছে এসব অর্থ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লাপাত্তা এসব দুর্বৃত্তও। এতে বিপাকে পড়েছেন আমানতকারীরা। গ্রাহকের আমানতের সুরক্ষা দিতে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে সরকার। এখন যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি প্রতিষ্ঠানের মালিকানায় নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে অস্থায়ী প্রশাসক নিয়োগ, মূলধন বৃদ্ধি, শেয়ার হস্তান্তর সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষমতা পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে সংস্কারের আওতায় আনতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও আছে। আমরা তো এই আইনের জন্য অপেক্ষা করছিলাম, কি করব। পিসমিল ভিত্তিতে অনেক সার্কুলার হচ্ছিল, কোনো বিআরপিডি, কোনো ডস, এপিডি, বিভিন্ন জন করছিল। এখন একটা সিঙ্গেল আমলার মধ্যে এসে সমন্বিতভাবে কর্মপন্থা স্থির করে কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আইনের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধে আইনগত বাধা দূর করার তাগিদ তাদের। আমানতকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাদের সুরক্ষার জন্য, এবং ব্যাংকটা যেন বন্ধ না হয় না, এই ধরনের আইন দেশে ছিল না। সমস্ত কিছুই সরকার বা গভর্নমেন্টের উপর নির্ভর করতে হতো, যেটা হয়তো অনেক সময় রাজনৈতিক বিবেচনার মধ্যে পড়ে যেত। সেটা থেকে এটা বাংলাদেশ ব্যাংকের হাতে আসাতে আমরা মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা আমলে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দুর্বল ব্যাংক যেগুলি আছে সেগুলোর শেয়ার তো সাধারণ শেয়ার হোল্ডাররা কিনতে চাইবে না। যদি সরকারি প্রতিষ্ঠানকে কিনতে লাগে বা সরকারি ব্যাংকে কিনতে লাগে, তাহলে এমনিতেই কিছু কিছু সরকারি ব্যাংকের অবস্থা দুর্বল। তাদের দুর্বলতা আরও গভীরতর হয় কিনা সেটাও দেখার বিষয় আছে। ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে 7 সদস্যের আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা গঠনের কথা বলা হয়েছে অধ্যাদেশে। এই কাউন্সিল সংকট ব্যবস্থাপনা কৌশল ও আপৎকালীন বিকল্প পরিকল্পনা তৈরি করবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দিন দিন অরক্ষিত হয়ে উঠছে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা। চোরা কারবারি আর পুশিনের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। মজুরির লোভে অনেকে জড়িয়ে পড়ছেন অবৈধ কাজে, আর সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঘটছে পুশিনের ঘটনা। এসব ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা রাজঘাট ও সিন্দুরঘাট ইউনিয়ন, এই দুটি পথে দিনে দুপুরেই ভারত থেকে আসছে মাদকদ্রব্য। 3 থেকে 400 টাকার বিনিময়ে এগুলো পরিবহন করছে স্থানীয় বাসিন্দারাই। একই অবস্থা জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার সীমান্ত ঘেঁষা 20টি এলাকার। এসব এলাকা দিয়েও নিয়মিত হচ্ছে চোরাচালান। রাত্রে ঢুকে, আমরা তো রাত্রে এইসব ঘোরাঘুরি করি না, তারা তো ব্যবসা মানুষ, বুঝছেন, বোতল উতল নিয়ে যায়, ফাইল উইল নিয়ে যায়, এর মধ্যে ওই কি বলে ট্যাবলেট নিয়ে যায়, আর ইংলিশ ফাইল আর ছোটো বোতল
ছোট বোতল নিয়ে আসেন। এদিকে দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুশ ইনের ঘটনা। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে নারী শিশু সহ অনেককে। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এটা আমাদের শ্রমিকের মধ্যে কিন্তু নাই, তো করে বাইরা লোক আছে করে যায়, কোন সময় কি করে এটা আমরা কিন্তু নিজের চোখে পর্যন্ত দেখতে পাই। অনেক কিছু লোকজন আইছে ভারত থেকে, বাড়ির পাঞ্জরিত বর্ডার ভয়টাই লাগে, আপনার ব্যবসা বাণিজ্য করলে আতঙ্কের মধ্যে থাকতে হয়। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারির পাশাপাশি টহল জোরদার ও তল্লাশি চৌকি বৃদ্ধির কথা জানালেন পুলিশ সুপার। কোনো অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে, সেজন্য আমাদের মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী যে 5টা থানা আছে, সে 5টা থানায় আমরা নজরদারি বৃদ্ধি করেছি। বিশেষ করে চেকপোস্ট বাড়িয়েছি, টহল বাড়িয়েছি এবং জনসংযোগও বাড়িয়েছি। সেই জনসংযোগের প্রেক্ষিতেও আমরা কিন্তু বেশ কিছু উপকার পেয়েছি। মৌলভীবাজার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 272 কিলোমিটার। গেল এক সপ্তাহে এই সীমান্ত দিয়ে 3 শতাধিক মানুষ অনুপ্রবেশ করলেও বিজিবির হাতে আটক হন 149 জন। ডিভিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে গতরাতে পুশিন করেছে ভারত। পুশিনের শিকার শিশু সহ 11 জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে 4 শিশু ও 7 জন নারী রয়েছে। বিজিবি জানায় বুধবার রাত 11:30টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে পুশিন করে বিএসএফ ও ভারতের পুলিশ। স্থানীয়রা জানায় গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশিন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজন তাদের সন্দেহ হলে তাদের আটককে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালিয়ে যান। আটকরা বর্তমানে পাটগ্রাম থানা হেফাজতে আছে। বছরে কয়েক দফায় হয় পাহাড়ি ঢল। সেই স্রোতে মহারশী নদীর কাঁচা বাঁধ ভেঙে যায়। ক্ষতির মুখে পড়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ। প্রতি বর্ষায় মৌসুমে নানান জায়গায় দেখা দেয় ভাঙন। প্রতিবারই ভাঙন মেরামতের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। পরে ঢলে আবারও ভেঙে যায় সেটি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার মৎস্য খামারি আব্দুল্লাহ আল বাদল গেল বছর বন্যায় সব হারিয়ে এবার পাহাড়ি ঢলে মহারশী নদীর দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ। 6 ইঞ্চি জায়গা মাত্র ছিল, এর উপরে যদি একটা পানি আসে কোনোভাবেই এবার এই ক্ষয়ক্ষতির থেকে মনে হয় বাঁচা যাব না। দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার অবস্থাও বেহাল। গেল 2 বারের বন্যায় কোনো মতে টিকে থাকলেও এবারের পাহাড়ি ঢলে হুমকির মুখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। জরুরি প্রতিরক্ষার নামে জরাজীর্ণ বাঁধের মাটি কেটেই দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা অনুযায়ী কাজ না হওয়ায় প্রতি বছরই মহারশীর ভাঙনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ঝিনাইগাতিবাসী। বৃষ্টির পানিতে বাঁধ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে। বাঁধ কাইটে আবার বাঁধ বাঁধা, এটা আসলে আমরা এলাকাবাসী ঠিক বুঝতেছি না যে এটা কি ধরনের এটা উপকার আমগর হইতেছে। একই অবস্থা মালিঝি নদীর তীরবর্তী হাতিবান্ধা এলাকায়। গেল 2 বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সাঁকো নিজেদের টাকায় মেরামত করে কাজ চালিয়েছেন সাধারণ মানুষ। সবশেষ পাহাড়ি ঢলে 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রতি বছর বছর এভাবে পানি আসিয়ে আমাদের পুরোটা ভেঙে জায়গা, বাড়ি ঘর তলায় যাচ্ছে, পুল নাই, কিছু নাই, আমরা যাওয়ার পাই না। এখানকার চাল নিয়ে যে কিভাবে যাবো। এদিকে বাঁধ সংস্কারে অনিয়মের বিষয়ে জানেন না নির্বাহী প্রকৌশলী। এখানে জিওব্যাগ যেগুলো জিওব্যাগ বা সিনথেটিক ব্যাগ, যেটাই আপনার করতেছে বাঁধের হাইট বাড়ানোর জন্য, এটা ডাম্পিং এর জন্য না। কিন্তু এরকম কোনো খবর আমি পাইনি। আজকে বালি ম্যানেজ না হওয়া পর্যন্ত আর ওখানে না। ঝিনাইগাতিবাসী বলছেন, মহারশী বেড়িবাঁধ নির্মাণ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদকে সামনে রেখে পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারি ও কৃষক। তবে গোখাদ্যের দাম বাড়তি হওয়ার কারণে পশু মোটা তাজা করতে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। অন্যদিকে কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে চাহিদা ছোট ও মাঝারি মানের গরু। এখনও জেলায় বড় ব্যবসায়ীদের আনাগোনা কম থাকায় বড় গরু বিক্রি কম হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর যত্নে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। নরসিংদীতে ৮,৮৪৯টি খামারে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। গরু, মহিষ, ছাগল, ভেড়াকে মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা।
এবছর নরসিংদীতে 85,000, 7টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে 95,000-এর উপরে পশু আছে। কিন্তু গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে করতে হচ্ছে বাড়তি খরচ। আমরা খামারিরা হয়তো তাদের লাভ বা কিছুটা প্রফিট রাখতে পারবে। খাবার যেটা আছে সবকিছু আমাদের বাংলা দানাদার খাবার। এদিকে কোরবানির পশু মোটাতাজা করতে খামারিরা যাতে কোনো অসৎ উপায় না নিতে পারে সেদিকে তৎপর জেলা প্রাণী সম্পদ বিভাগ। অন্যদিকে পশু আমদানি বন্ধেও সজাগ রয়েছে সরকার। অসৎ উপায় কৃত্রিমভাবে ওষুধপত্র খায় গরুকে মোটাতাজা না করতে পারে সে লোকে তাকে আমরা প্রতিনিয়ত খামারিদের সাথে প্রশিক্ষণ দিচ্ছি। কোরবানিতে কোনো ক্রমে যেন বাহির থেকে কোনো গবাদি পশু এসে যেন আমাদের দেশে গবাদি পশু চাইতে কমায় না দেয়। এদিকে বড় গরু নিয়ে হতাশায় মেহেরপুরের খামারিরা। ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরুর ক্রেতা কম বলছেন খামারিরা। অন্যদিকে গোখাদ্যের বাড়তি দামেও পশুপালনে খরচ পড়ছে বেশি। বর্তমানে প্রতিযোগিতার বাজারে যে পরিমাণ খাবার খরচ এগুলা উঠছে না। এবার বড় গরুর চাহিদা কম, কারণ বড় গরু বিক্রি হচ্ছে না, খামারিরা আসেনি মেহেরপুরে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকেই বড় গরুর চাহিদা কমার জন্য দায়ী করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 5 আগস্টের পরবর্তীতে অনেক টাকা দাম দিয়ে কিছু কিনতে চাচ্ছে না, আবার মাঝে মাঝে একটা ঘটনাও তো ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে বড় গরুতে কেউ হাত দিতে চায় না। মেহেরপুরে কোরবানির জন্য 17,971টি গরুর চাহিদা থাকলেও লালন করা হয়েছে 53,297টি। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।